বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা যে দেখি ব্যাংক থেকে কয়েক লক্ষ কোটি টাকা লুটপাটের যে ব্যাপার, এটা স্যার কি ধরনের আমাদের অর্থনীতিতে প্রভাব পড়ছে? আওয়ামী লীগ সরকার আমলে কেন, তার আগে বাজার সরকার বিএনপি সরকার আমলের পাচার হয় নাই? আগে রাজ পরিবারের সদস্যের পাচার করা টাকার উদ্ধার করে আনা হয়েছে না, হয় নাই? জি জি। এখন আপনি সোমনাথ মন্দির কে ভাঙছে বললে, স্যার আমার তো জন্ম হয় না, আমি ভাঙি নাই। স্যার বলবে যে স্যার আমি তো সেই সময় ক্লাসে ছিলাম না। এগুলো হয় না। দুর্নীতি অর্থনীতির ভলিউম বাড়বে, ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি বাড়বে, তখন ট্রানজ্যাকশন বাড়বে, কর্মক্ষেত্র বাড়বে, সেগুলোতে দুর্নীতিও বাড়বে। আপনি ভাড়াটা কতটুকু কমাইতে পারেন সেটার উপর নির্ভর করবে। সেটা না করতে পারলে, যে শেখ হাসিনা যখন বলে তার পিয়নেরও 400 কোটি টাকা, তাহলে কোথার থেকে আসে? তার মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে এত বাড়ি কোথার থেকে আসে? আগে হাওয়া ভবনের এত কথা কোত্থেকে আসে? হাওয়া ভবনে নজরানা না দিলে বদলি হতো না, পোস্টিং হতো না। এগুলো তো আমি নিজে জানি, আমার কিছু বইতে লিখছিও। হ্যাঁ, একজন সেক্রেটারি বদলি হবে। আমার এক বন্ধু ওই যে হারিস চৌধুরী না কে একজন ছিল, সেখানে হারিস চৌধুরীর সাথে সে কথাবার্তা বলতেছিল, আমাকে লাউড স্পিকারে শুনেছে, সে টেলিফোনে যে লাউড স্পিকার দেওয়া যায় না। হ্যাঁ, ও বেচারা কন্ট্রাক্ট চাওয়ার জন্য চাইছে, বলছে যে 2 কোটি টাকা তার 2 লাখ টাকা দিতে হবে, 1 বছরের কন্ট্রাক্ট। এ বলে যে 2 লাখ টাকা ছাড় দিলে আমার কতটুকু হবে? তো সে নিলই না। তো ওই সময় আরেকজন বলতেছে, ওই যে এক সেক্রেটারির নাম বললো, মারা গেছে, বড় যে রোডস অ্যান্ড হাইওয়ে সেক্রেটারি, বলে যে তার কন্ট্রাক্ট হয়ে যাইতেছে, ওখানে লেনদেন হয়ে গেছে। হ্যাঁ, টাকা কে দিলে? উনি তো টাকা দিতে পারার কথা না, বলে যে টাকা তার অন্য লোকজনটা দিয়ে দিছে। তো সেটা যদি আবার সে খোয়া, আবার হাওয়া ভবন, এইগুলো যদি আসে, আবার খাম্বার প্রশ্ন যদি আসে, আবার ভাইয়া যদি আসে, তাহলে তো উনি চেঞ্জ হিসাবে আগেরটার থেকে যদি ব্রেক থ্রুতে চলে আসে, শক্তভাবে করতে পারেন, হি উইল বি সাকসেসফুল। তাহলে আমরা আশাবাদী হব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যানে দেখি, এবং সব সময় কিন্তু সরকারের মুখপাত্রদের বা রাজনীতিবিদদের মুখ থেকে শুনি যে আমরা আগায় যাচ্ছি, আমাদের অনেক উন্নতি হচ্ছে। তো আমাদের আসলে অগ্রগতি বা উন্নয়নের এটা কি অতিরঞ্জিত না স্বাভাবিক, যেটা সেটাই আমরা জনগণ জানতে পারে? আপনি স্বাভাবিকটা দেখেন না, চোখে যেটা পড়ে, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। প্রত্যেকের কিছু কিছু গুণ থাকে। আমাদের রাজনৈতিক অপসংস্কৃতি হইল, আমরা এক সরকার চলে গেলে তার খারাপটা শুধু বলি, খালি লিগ্যাসি বলি, লুটপাট সব শেষ করছে। এরশাদেরও তো ভালো কাজ আছে। হ্যাঁ, অনেক ভালো কাজ আছে না? এই যে রাস্তাঘাট করা, বেড়িবাঁধ করা থেকে শুরু করে ব্যক্তিগত চলচ্চিত্রের কলুষতা নিয়ে সুরিদারি, সেটা থাকা। তদ্রুপ হাসিনারও তো ভালো কাজ আছে। হ্যাঁ, খালেদা জিয়ারও তো ভালো কাজ আছে। তো এখন আপনি পদ্মা সেতু যদি বলেন যে ঠিক আছে হাসিনা করছে, কেন ফেসিবাদ ভাঙিয়ে ফেলাম, মেট্রো রেল ভাঙিয়ে ফেলাম। হ্যাঁ, এত রাস্তাঘাট। আগে দেশ স্বাধীন হওয়ার কারণে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে, মানুষের জীবনযাত্রার মানও একটু বাড়ছে। আগে গ্রামে মানুষ যেভাবে চলতো তার থেকে এখন ভালো চলে। আমরা ছোট থাকতে কিভাবে নদী পার হইতাম, আমাদের মুরব্বীরা বলতো যে পোলাপান আগে যা, তো আমরা তো ন্যাংটা বিয়ে লুঙ্গি মাথার উপরে যদি সাঁতার কাটি পারিয়ে যেতাম, এত নদী নালা। আর মুরব্বীরা আস্তে আস্তে খালে নামতো, নদীতে নামতো, নামার সাথে সাথে আস্তে আস্তে তার তহবন বলতো, লুঙ্গি আস্তে আস্তে মাথার উপরে উঠতো, আবার ওই ফেরোজে নামতো। এখন তো সেটা নাই। এয়ারপোর্টে ডেভেলপমেন্ট যথেষ্ট হয়েছে, কিন্তু সেই পরিমাণে আবার দুর্নীতিও তো অনেক বেড়েছে। দেয়ার লাইক দ্যাট রেসিডি। তো এটা হবে, রেসিডি হইলে বড় কাজের মধ্যে কিছু হবে। আমি যখন যমুনা সেতুতে এডিশনাল ডাইরেক্টর হিসেবে কাজ করছি, তখন আমাকে এক সেক্রেটারি বলছিল, এত বড় প্রজেক্ট, হ্যাঁ, সেখানকার রেসিডিও ফাইলে তো অনেক কিছু। এখন আপনি কতটুকু খাবেন, আপনি কতটুকু শেয়ার নিতে চান? বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় সংস্কার কি কি সংস্কার করা প্রয়োজন মনে করেন? আমি এত বড় সংস্কারক না, আমাদের ইউনুসের মতো এত বড় সংস্কারক না দুনিয়া ধরে। অর্থনীতির বড় সংস্কার কিছু সংস্কারের মধ্যে আপনি একটা জিনিসে আসেন, আপনি করাপশনটা, দুর্নীতিটা বন্ধ করতে পারবেন না। এটা যদি সংস্কার করতে পারেন, তাহলে দেখবেন যে অনেক কিছু এমনি স্ট্রিলাইন হয়ে যাবে। অর্থনৈতিক সংস্কারের মধ্যে আপনি পলিটিক্যাল পার্টিকে বিজনেস, পলিটিক্সটাকে আপনি আরও বিজনেসে নিয়ে দেবেন কিনা। আগে রাজনীতিবিদরা রাজনীতি করত, ব্যবসায়ীরা ব্যবসা করত,
ব্যবসায়ীরা বড় জোট রাজনৈতিক নেতাকে ফান্ডিং করতো, এটার জন্য হয়তো সামান্য ফেভার টেভার পেত। তো এখন তো ব্যবসায়ীরা খুব চালাক হয়ে গেছে, যারা কিনে নিচ্ছে, এরা ব্যবসায়ীরা মনে করে যে আমি রাজনীতিবিদদের টাকা দেবে কেন, আমি নিজেই তো সেটাতে চলে যেতে পারি। তো এখন 65% উপরে সব ব্যবসায়ীরা রাজনীতি। তো যার যেটা কাজ সেটার থেকে যদি না হয়, আর দলগুলো রাজনৈতিক দলগুলো এত বেশি ইত্রামিতে চলে গেছে, তার মাঠে ফোর খাওয়া কর্মী যিনি তাকে রাজনীতির উঠতে দেয় না। ওই ব্যবসায়ী যখন লাখ টাকা দেয়, ওই লক্ষ্মীপুরে পাপুল এমপি হয়ে যাবে কোথার থেকে আসা, তার বউ হয়ে যাবে, সলিমুদ্দিন কুলুদ্দি হয়ে যাবে। তো রাজনৈতিক দল যদি পৌঁছে যায়, রাজনীতিকে সেইভাবে না চালায়, আর রাজনীতিকে ব্যবসা করে ফেলে, তাহলে যা হওয়ার সে অধপতন হবে। ওই অধপতন হইলে সেটার সব দিকে সার্কুলেট হয়ে যাবে। বর্তমান সময়ে সরকারের যতগুলো বিভাগ বা ডিপার্টমেন্ট আছে, বর্তমান সময়ে সবচেয়ে অপেক্ষাকৃত ভালো কোন বিভাগ বা কোন মিনিস্ট্রি আপনি মনে করেন? আমি তো কোনো মিনিস্ট্রিতে এই মাত্র 3 মাস সরকার আসছে, এটা নিয়ে তো আমি মন্তব্য করব। স্যার, এই সরকারের 3 মাস না, টোটালি ধরেন যে সাম্প্রতিক সময়ে আপনি কি মনে করেন? না, সাম্প্রতিক সময় বলতে কি, আপনার মিনিস্ট্রি তো আপনি পলিটিক্যাল গভর্নমেন্টে গেলে, ইউনিসের গভর্নমেন্ট বাদ দিয়ে আগে গেলে, সেটা হলো সেখানে ধরেন মিনিস্ট্রিগুলোর মধ্যে রেগুলারিটির মিনিস্ট্রিগুলোর মধ্যে করাপশন তুলনামূলকভাবে কম হয়। রেগুলেটরি মিনিস্ট্রি যেগুলো থাকে, মনে করেন আইন মন্ত্রণালয়, তাদের ফিনান্সিয়াল ফাংশনই কম, ফিনান্সিয়াল প্রজেক্ট রিলেটেড না হলে আর কি, প্রজেক্টগুলোতে করাপশন সবসময় একটু বেশি হয়, টাকা বেশি থাকে। কিন্তু হালে যেটা দেখছি, বলে রাখি, এখন রেগুলেটরি মিনিস্ট্রিগুলোকেও আর করাপশন নাই বলতে পারবো না। কারণ এই মাত্র কিছুদিন আগে আমি একটা তদবির করছিলাম, একটা লোকের সামান্য বিদেশে যাওয়ার পারমিশনের তদবির আর কি, হয়তো অসুস্থ স্ত্রী দেখবে, সেখানে আমি তাজ্জব হয়ে গেছি যে খোদ সেক্রেটারি তাকে ডেকে তার থেকে ঘুষ খেয়ে ফেলছে। তা আপনি কি করবেন এবার? তো এইটা যদি হয়, এখন যদি পোস্টিং, যেমন সালাউদ্দিন ইউসুফ মন্ত্রী থাকতে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সময় সকালে বদলির অর্ডার দিত, আমি তখন ডেপুটি সেক্রেটারি, বিকালে আবার ক্যান্সেল করাতো। তো বলতাম যে কী ব্যাপার, তার পিএইচডি বলে ফারফার সার হয়ে গেছে। এখন রেগুলেটরি মিনিস্ট্রি বদলিতেও যদি পয়সা নেয়, পোস্টিংয়ে যদি পয়সা নেয়, এই যে কথা উঠতেছে সচিব পোস্টিং, মিনিস্ট্রি পোস্টিং, আমার কাছেই তো এই সরকার আসার পর একজনে টেলিফোন করছে যে আছে কিনা আপনার জানাশোনা কেউ, তারে ভালো মিনিস্ট্রিতে পোস্টিং দিয়ে দিব, এত টাকা লাগবে। তো বেচা কেনা শুরু হয়েছে, তাহলে কাকে এখন বলবেন? ধরা পড়লে সর্বাঙ্গে ব্যথা আর কি। আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তো ইয়াং জেনারেশনের জন্য আপনার দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে আপনি যদি কিছু পরামর্শ দেন, ইয়াংদের কি করণীয় আসলে দেশপ্রেমিক হওয়ার ক্ষেত্রে? খুব একটা কঠিন প্রশ্নে ফিরলেন, কারণ ইয়াং জেনারেশন সম্বন্ধে কথা বলতে তো অনেক চিন্তা করতে হয়। ওদের তো এখন ভায়োলেন্ট হয়ে গেছে, ভায়োলেন্স শিখিয়ে দিয়েছে ইউনুস, যে মব কালচার শিখিয়ে দিয়েছে ইউনুস। তো এখন ইউনুসের যে নোবেল প্রাইজের পরে একটা নোবেল প্রাইজ তো পেয়েছে শান্তিতে, এগুলা কিভাবে পাইছে? বিল ক্লিন্টন, তার বউ হিলারি ক্লিন্টন, এখানে ফান্ডিং টান্ডিং লাইন টাইন বা ইহুদি কানেকশনের লাইন টাইন, এগুলো আলাদা। এখন ইউনুসে যেটা এই দেশে করেছে, ইয়াং জেনারেশনকে যে শিক্ষা দিছে, এই জন্য অশান্তিতে তাকে আরেকটা নোবেল দেওয়া দরকার। আমি কি পরামর্শ দেব? পরামর্শ হইল, ইউনুস যখন পাস দিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া না দিয়ে জেনারেশন নষ্ট করে দিয়েছে। এখন আমি ইয়াং জেনারেশনের কথা বলতে পারি না। ছোট্ট একটা ঘটনা বলি, আমার বাসার সামনে একটা ইয়াং লম্বা ছেলে কয়েকদিন আগে আরেকটা মেয়ে সকাল 7টার সময় বাসার সামনে পেভমেন্টের মধ্যে বসে একটারে এইটা থাপ্পড় দিয়ে ওইটা থাপ্পড় দিয়ে এরে ঘুষিদের হই আল্লাহ করতেছে। তা আমি নাতনি স্কুলে নেওয়ার জন্য দাঁড়ানো, আমি একটু আস্তে ইশারা দিলাম, একটু আস্তে কথা বললাম। এটা কেন বললাম? সে তেরে আসলো, আপনি এত সংকীর্ণ কেন? আমরা অ্যাডাল্ট, শি ইজ মাই ফ্রেন্ড, আমরা একটু আমি ওরে বাবারে, সে তো আমাকে পারলে মারে। তো এখন এদেরকে শিখাবেন কি? ওদের থেকে আপনার শিখতে হবে। মা বাবা, আমি যখন ছোট ছিলাম তখন একটা গালি দেওয়ার জন্য মাঠে আমাকে আরেক ছেলে গালি দিল, তো আমি তারে হেরে যাচ্ছি না, আমি তারে পাল্টা একটা গালি দিলাম মাসি দুইটা। কিন্তু আমার দূরে যে এক চাচা কাজ করতেছিল আমার বাড়ির থেকে আধা মাইল দূরের, উনি এসে আমার 2 গালে এত জোরে 2টা চর দিল
যে দাগ বসে গেল আঙ্গুলের। এবং উনি বললেন যে ও গালি দিছে, তুই তো আমাদের ওস্তাদের নাতি, দাদা পণ্ডিত ছিলে প্রাইমারি, তুই কেন ওই গালি দিবে? আমি এবার দেখেন কি দশা বললাম, মার খেলাম না, আমি এবার পুকুরে যাইয়া গাল মুছতেছি কেবল, আঙ্গুলের দাগ যেন না থাকে, কারণ বাড়ি গেলে মুখে আঙ্গুলের দাগ দেখলে তো আবার মার খাবো। তখন ছিল বিচার, নিশ্চয়ই কোনো অপরাধ করছস, নাইলে মার খেলাম। এবং পরে ওনাকে এটা যেন না বলে আমার মাকে বাপকে সেটা বললাম, কিন্তু উনি আবার হাঁটে আমার চাচারে বলে দিছে। এবার চাচার পায়া ধরলাম, ওনার আলু তুলে দিলাম যে মারে যেন না বলে। তো ওই জামানা গুজ্জার গিয়া। এখন আপনি ইয়াং জেনারেশনকে এমনি তারপরে যদি বলতে যায় তাহলে তো বলে পড়তে হবে, যার যেটা কাজ পড়তে হবে। অল্প বয়সে রাজনীতিতে ইউনুসের বৈরমকা হইয়া যেভাবে পার্টি টাটি করে যেগুলো ডিরেল করে দিল, এরা ধৈর্যহারা হয়ে গেল, এইরকম ডিরেলমেন্টে পড়লে ইয়াং জেনারেশন থেকে আমরা বেশি কিছু আশা করতে পারবো না। কাঁচা, তিনটা কাঁচা খারাপ সবসময় বলি। একটা হইল কাঁচা বয়স, এই ইয়াং জেনারেশনের কাঁচা বয়স যদি তার গার্ডিয়ানরা বা তারা প্রপারলি গাইডেড না রাখতে পারে, দে উইল বি লস্ট। আর একটা হলো কাঁচা টাকা, কাঁচা টাকার গরমে সহ্য হয় না, নষ্ট হয়ে যায়। এটা যারা রাজনীতি করুক, ব্যবসা করুক, কাঁচা টাকার মধ্যে চলে গেছে, এরা কতটুকু নিজেদের কন্ট্রোল করবে ইয়াং জেনারেশন, আই ডোন্ট নো। আর একটা কাঁচা তরকারিতেও তাড়াতাড়ি না রাখলে চলে যায়। বরং এই ইয়াং জেনারেশন কাঁচা হোক, ওইটা হোক, রবীন্দ্রনাথেরটা হোক, ওরে সবুজ ওরে অবুজ, ওরে আমার কাঁচা আদমরাদের ঘামের, ওই কাঁচাটা হোক, আর বাকিগুলোর মধ্যে যেন না হোক আর কি। সাম্প্রতিক সময়ে যারা প্রশাসনে ঢুকছে, এরকম কিন্তু বহু মানুষ আসলে আপনাকে আদর্শ হিসেবে ফলো করে। তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকলে, তাদেরকে পরামর্শ দেওয়ার মতো। এটা আমি আমার ইয়াং কলিগ যারা আছে আমার সার্ভিসের, আমি 3টে বই লিখে রাখছি। একটা হলো আমার আত্মজীবনী, ডুমুরগা থেকে সচিবালয়। আরেকটা 7টা বইয়ের কালেকশন, সরকারি চাকুরিতে আমার অনুভূতি সমগ্র। ওখানে একটা বই আছে কিছু রাজনীতি, কিছু রাজনীতি, ফখরুল জামালের। আরেকটা হইল আপনার যুগান্তরে লেখা কলামগুলার চেতনায় 2 খণ্ড। আমি তাদেরকে অনুরোধ করব যে রেডিমেড আমার অভিজ্ঞতার লেখাগুলো তারা পড়ুক। বইগুলোর দাম আছে, আত্মজীবনীটা 1000 টাকা, সরকারিতে অনুভূতি সমগ্র 1500 টাকা, আর চেতনায় বুদবুদ 2000 টাকা। কিন্তু তারা তৈয়ারা জিনিস পেয়ে যাবে। আর এই বইগুলো আমি মেইনলি 3 শ্রেণীর জন্য লিখেছি। একটা শ্রেণী হইল আমার জুনিয়র কলিগ যাদের কথা বললেন, তারা পড়ুক, পড়লে কিন্তু কিছুটা তো আইডিয়া পাবে, কিছুটা তো আসর হয়, বলে না অনেক সময়, যেহেতু এটা খুললো, এটা করলো। আরেক শ্রেণী হইল যারা রাজনীতি করবে, নূতন রাজনীতিবিদ, তারা যেন প্রশাসন জানার জন্য এগুলো পড়লে কিছু আইডিয়া পাবে, কোথায় কি কেমন রাজনীতি হয়, কোন সময় কি ঘটলো। হ্যাঁ, আরেক শ্রেণী যারা গবেষণা করবে এই একটা পিরিয়ড নিয়ে, তাদের জন্য এগুলো একটু কাজে লাগতে পারে। আর বড় অনুরোধটা থাকবে, আমি যেটা বলি, আমি যখন পিএটিসিতে লেকচার দিতাম তখন একজন আমাকে প্রশ্ন করলো যে আমার স্ত্রী অসুস্থ, এখনই এত লাখ টাকা না হলে তাকে সুস্থ করা যাবে না, অপারেশন লাগবে, আমার টাকা নাই, আমি ঘুষ খাবো কি না, আমার স্ত্রী বাঁচাতে হবে বা আমার সন্তান বাঁচাতে হবে। তো আমি বললাম যে এটা তো কঠিন প্রশ্ন, স্ত্রী বাঁচাবে কিনা। তা আমি জবাবটা দিলাম এইভাবে যে এই 2 লাখ টাকা ঘুষ খাইয়া স্ত্রী বাঁচবে এই নিশ্চয়তা তোমাকে কে দেবে? কেউ তো দিতে পারবে না। ডাক্তার তো মানুষ বাঁচাতে পারবে না। তা যদি পারত তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট তার 3টে ওসিয়তের মধ্যে একটা করতো না যে ডাক্তাররা আমার লাশের খাটিয়া টানবে। কি জন্য? যে ডাক্তাররা বুঝুক তারা মানুষ বাঁচাইতে পারে না। তাহলে তুমি এই ঘুষ খাইয়া বউ বাঁচাইতে পারবে কেমনে বুঝলা? 2, এখন বাঁচলো, পরে তোমার বউ অ্যাক্সিডেন্টে তো মরে যেতে পারে। অতএব তুমি এইসব যুক্তি দেখাইয়া ঘুষের দিকে যেও না। যেটুক সরকার টাকা দে, বেতন দে, এটা দিয়ে হকালালি একটা মানুষ সুন্দরভাবে চলতে পারে। একটা স্ট্রং গুডউইল দরকার, অনেস্টি দরকার। দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চুল সাদা হওয়ার আগে একটু ধূসর হয়,
বাট দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি, দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন ফলসহুড অ্যান্ড ট্রুথ। কোনো একটা সিভিল সার্ভিসে জুনিয়র কলিগ যদি যাত্রাতে এখন সরকার যা দে এটা দিয়ে চলতে পারার কথা, তারপরে যদি কেউ করাপ্ট হয়, আই হ্যাভ নাথিং টু সে। কারণ আমি তো চলেছি, আমরা যখন চাকরিতে ঢুকছি প্রথম বাংলাদেশ ব্যাংকে 475 টাকা ক্লাস 1-এর বেতন, চলেছি না? রেশনের চাল খেয়েছি না? হ্যাঁ, মালয়েশিয়া থাইল্যান্ডের চাল গরম গরম খাইলে একটা ব্যবসা গন্ধ লাগতো, একটু পাথর থাকতো, ঠান্ডা হয়ে গেলে প্লাস্টিক হয়ে যেত, চলছে না? তারপরে জিয়াউর রহমান 1777 থেকে 750 টাকার বেসিক দিল, চললো না? তারপরে সচিব হয়ে 30,000 টাকা রিসিভ করলাম না? হ্যাঁ, মাত্র 25 টাকা বাসা ভাড়া কমানোর জন্য নূতন বউরে লাল টকবগে শাড়ি পরাইয়া নিয়ে বাড়ি বলিরে পা ধরে কদন্দবস্তি করলাম। কারণ আরেকজন শিখাই দিল এই বুড়িরে পা ধরে সালাম করলে আর খালা ডাকলে খুশি হয়। তো সেন্ট্রাল রোডের ভিতরে আইডিয়াল কলেজের ভিতর দিয়ে বাসা 700 টাকা, তো 25 টাকা কমানোর জন্য বুড়িরে দুইজনে একসাথে সালাম করলাম, খালা এই যে কত নূতন বউ নিয়ে আসছি না? বুড়ি হ্যাঁ খালাটা 100 পা ধরে সালাম করছো, 25 টাকা কমায় দিল। এই যে 25 টাকা, 700 টাকাতে 25 টাকা বাড়ি ভাড়া কমাইলাম, সোমনাথ মন্দির বিজয় করলাম মনে হলো। তো জীবন চলছে না? তো রেশনের চাল থেকে পরে ইয়েতে আসলাম, আপনার ইরি চালে আসলাম, তারপরে ফাইজামে আসলাম, এখন নাজির সেল খাই। অতএব সময় বদলাবে, ভালো আসবে। ইট ডিফেন্স যে বাড়ি কয়টা লাগে, গাড়ি কয়টা লাগবে। এখন তো আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি কি আগের সেই মানুষ নাকি যে ভাত খাইতে পারি না, গরিব ছিলাম? অতএব ধৈর্য ধরতে হবে, সময়ে সুরা হয়ে যায়। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেখ হাসিনার আমলে যা দিয়েছে, বেতন স্কেল থেকে শুরু করে, আমি বলি শুধু অবিবাহিত হইলে বউ দিয়ে আর স্বামী দেওয়াটা বাড়িয়ে রেখেছে, সব দিয়েছে। তো এটা দিয়ে চলতে পারে, চলে না তো? তারপরেও চুরি করলে করবো কি? চুরিটা না করলে হইলো সৎ থাকুক। মশা মারা শিখতে বিদেশ যাবে, এই যে ঘটনাগুলো ঘটে, প্রজেক্টগুলো কেন তৈরি হয়? এই জাতীয় প্রজেক্ট যেগুলো মশা মারা বা ওই যে খাল খনন, খাল খনন কিংবা বাচ্চাদের ফিডিং, স্কুলে ফিডিং, এসি চালানো শেখা, এগুলো হইল আপনার দুর্বল সরকার হলে ওরা ব্যুরোক্রেটদেরকে খুশি রাখার জন্য ঘুষ দেয়। মানে এটা এক ধরনের ঘুষ, লিগ্যালাইজড ঘুষ, খুশি রাখা আর কি, লিগ্যালাইজড ঘুষ, জায়েজ করে দেয় ঘুষটা। যেমন এরশাদ তার এমপিদেরকে শুল্কমুক্ত গাড়ি ঘুষ দিছে, এটা ধারাবাহিকতা সবাই নিল। ফখরুদ্দিনের আমলে আমি এটা ক্যান্সেল করলাম, আবার পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এটা চালু করলো। এগুলো হলো লিগ্যালাইজড ঘুষ। আচ্ছা, এটা কি আপনি ক্যান্সেল করছিলেন ফখরুদ্দিন? হ্যাঁ, ফখরুদ্দিনের আমলে আমরা এই এমপিদের শুল্কমুক্ত গাড়ি বাতিল করছিলাম। কিন্তু বাতিল করলে ওই যে 133টা অর্ডিন্যান্স বা এটার মধ্যে 98টা বাকিলে তো পাশ করে নাই, তো পাশ নিলে বাতিল হয়ে যায়, তখন এটা পাশ করে নাই, বাতিল হয়ে গেল। আবার বোহার, আবার যদি আপনার শেখ হাসিনা ডেপুটি সেক্রেটারি পর্যন্ত গাড়ি দিয়েছে, এই একটা গরিব দেশ, এখানে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত বিনা সুদে গাড়ি দেয়া, অথচ আমি জয়েন্ট সেক্রেটারি হইয়া লিখিতভাবে 4-5% সফট লোনে গাড়ি চাইলাম, সেটাও তো সরকার তখন দিয়ে নাই। কেন? এগুলো হলো লিগ্যালাইজড ঘুষ। আপনি ঘুষ দিতে চাচ্ছেন কেন এই দেশে? ইভেন আমি তো মনে করি এটা আমার ইয়েরা অসন্তুষ্ট হয় যে ভিআইপি পতাকা গাড়ির মধ্যে, ভিআইপি ডান্ডা কেন থাকবে সচিবের জন্য? সেটা তো হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারির জন্য। আরে জয়েন্ট সেক্রেটারি তো জয়েন্ট সেক্রেটারি, সচিব তো সচিব, তার মধ্যে আবার ঘুষ দেওয়ার জন্য আপনি সিনিয়র সচিব পদ সৃষ্টি করছেন কেন? হোয়াই? তাহলে সিনিয়র সচিব যদি পদ সৃষ্টি করেন, তাহলে সিনিয়র ডেপুটি সেক্রেটারি করেন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি করেন, সিনিয়র এডিশনাল সেক্রেটারি করেন, আরও স্তর 12-18 লোকজনদের দেন। আপনি প্রশাসন যদি নিয়ম মাফিক কনসাইজ হইতে শক্ত করে দক্ষ লোক না দেন, আপনি জিয়াউর রহমানের আমলে মেরিটোক্রেসির জন্য বিসিএসের পরীক্ষার ছিল আপনার 1600 নম্বরের পরীক্ষা ছিল, 1300 নম্বর রিটেন, 200 নম্বর ভাইবা, 100 নম্বর সাইকোলজিক্যাল টেস্ট। এই রিটেন 1300-র মধ্যে একটা রচনা লেখা বাংলা 3 ঘন্টা 100 নম্বর, একটা ইংরেজি রচনা লেখা 3 ঘন্টা 100 নম্বর। এটা উঠাই দিলেন কেন? মেরিট বাছাই করার জন্য? দিচ্ছেন না তো। তারপরে আরও 600 নম্বরের ছিল, 2200 নম্বরে আমরা আসছি যে 300 পিএসসি আবার পরীক্ষা নেন। মেরিটের জন্য সত্য পরীক্ষা নেন, রিওয়ার্ড দেন।